কি রয়্যাল স্যুট? তুমি মজা করছো? তা গ্লোবাল টেবিলের রয়্যাল স্যুট তো দেশের মিনিস্টাররাও বুকিং পায় না, আর সে তোমাকে। সিরিয়াসলি রাইসা, কালকে তোর বার্থডে পার্টির ছবিগুলো ইনস্টাগ্রামে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। ওই ডায়মন্ডের নেকলেসটা, উফ, আমার তো দেখেই মাথা ঘুরে গেছে। ঘুরবেই তো, ওটা তো লিমিটেড এডিশন। পুরো সাউথ এশিয়াতে মাত্র 10টা পিস এসেছে, তাই না রাইসা? রাইসা কফির কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে উদাস ভঙ্গিতে বলে, বাবা প্যারিস থেকে আনিয়েছেন। আমার খুব একটা পছন্দ হয়নি ডিজাইনটা, বড্ড সেকেলে। সেকেলে? তুই এটাকে সেকেলে বলছিস, যেটার দাম দিয়ে আমাদের মতো 10টা মেয়ের পুরো বছরে শপিং হয়ে যাবে? তুই আসলেই অন্য লেভেলের রে দোস্ত। ছাড় তো সব কথা। শোন, নেক্সট উইকে আমরা সবাই মিলে লন্ডন যাচ্ছি। সব বুকিং কমপ্লিট। তোরা শুধু পাসপোর্ট রেডি রাখিস। ওয়াও, লন্ডন! ইউ আর দ্য বেস্ট রাইসা। আচ্ছা আচ্ছা, লন্ডন তো যাবই, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। ওই যে ওই কর্নার টেবিলে যে ছেলেটা বসে আছে, ও কে রে? কোনটা? ওই যে ছেঁড়া জিন্স আর টি শার্ট পরা, হাতে চায়ের কাপ নিয়ে বই পড়ছে, যেন লাইব্রেরিতে বসে আছে। ছেলেটা কে? কোনোদিন তো দেখিনি। ওর নাম মনে হয় আদনান, আমাদের সাথেই পড়ে ফিলোসফি ডিপার্টমেন্টে। তবে বেশিরভাগ সময় ক্লাসে থাকে না, থাকলেও পিছনের বেঞ্চে বসে ঘুমোয়। ও, ওই ফিলোসফার। এর কথা আমাকে জিজ্ঞেস করিস না। এই টাইপের ছেলেদের দেখলে আমার অ্যালার্জি হয়। পৃথিবীতে যে এরা কেন বেঁচে আছে, সেটাই একটা ফিলোসফিক্যাল প্রশ্ন। কিন্তু ছেলেটার চোখ দুটো দেখেছিস? কি ইনোসেন্ট, মনে হয় যেন কত কিছু জানে। কি জানবে দরিদ্রের কষ্ট আর জীবনের হতাশা ছাড়া? দেখছিস না, হাতে চায়ের কাপ। হয়তো এক কাপ কফি কেনারও টাকা নেই। চল, ওকে নিয়ে একটু মজা করে যাক। না না রাইসা, প্লিজ, দরকার নেই। বেচারা নিজের মতো আছে। আরে ভয় পাস কেন? আমি তো শুধু একটু কথাই বলবো। এই সাবা, যা ওকে ডেকে নিয়ে আয়। সাবা অনিচ্ছা সত্ত্বেও আদনানের টেবিলের কাছে যায়। এই যে শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। ওই টেবিলের রাইসা আপনাকে ডাকছে। রাইসা? কে সে? আদনানের এই উত্তরে সাবা হতবাক। যে মেয়েকে পুরো কলেজে এক নামে চেনে, তাকেই এই ছেলে চেনে না। আপনি আপনি রাইসাকে চেনেন না? পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, আমি তার মধ্যে কতজনকেই বা চিনি? সে কি খুব বিখ্যাত কেউ? কোনো বিজ্ঞানী বা আর্টিস্ট? আপনি আপনি এসে নিজেই কথা বলুন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে বইটা বন্ধ করে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে রাইসার টেবিলের দিকে এগিয়ে আসে। তো তোমার নামই আদনান, যাকে নিয়ে পুরো কলেজে এত হাসাহাসি হয়? আমার নাম আদনান, এটা সত্যি। কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি হয় কিনা সে খবরটা আমার কাছে নেই। আমি সাধারণত মানুষের হাসি বা কান্না কোনোটাতেই খুব একটা মনোযোগ দিই না। বাহ, বেশ তো ভাব তোমার। তা তুমি নাকি আমাকে চেনো না? এখন চিনলাম, আপনি তো সেই ধনী বাবার মেয়ে, যার জন্মদিনের পার্টির ছবি নিয়ে সবাই আলোচনা করছে, তাই না? তুমি আপনি করে বলছো কেন? রাইসা তো আমাদের সাথেই পড়ে। তুমি তুই বা তুমি করে বলতে পারো। আমার মনে হয় না আমাদের মধ্যে সেই সম্পর্কটা আছে। আর আমার চেয়ে বয়সে বড় বা সম্মানীয় ব্যক্তিকে আমি আপনি করে বলি। সম্মানীয়? আমি তোমার চেয়ে বয়সে বড় হলাম কবে থেকে? আমরা তো একই ব্যাচের। বয়সটা সবসময় জন্ম সন দিয়ে মাপা যায় না মিস রাইসা। কারো কারো জ্ঞান, অভিজ্ঞতা আর চিন্তা ভাবনাও তাকে সিনিয়র বানিয়ে দেয়। তার মানে তুমি বলতে চাইছো তোমার জ্ঞান বা চিন্তা ভাবনা আমার চেয়ে বেশি? আমি তা বলিনি, আমি শুধু একটা সম্ভাবনার কথা বলেছি। আচ্ছা, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন, নাকি শুধু আমার সাধারণ জীবনযাত্রা নিয়ে গবেষণা করার জন্য ডেকেছেন? যদি গবেষণা শেষ হয়ে থাকে তাহলে আমি কি আমার চায়ে মনোযোগ দিতে পারি? ঠান্ডা হয়ে যাচ্ছে।
কি অসভ্য ছেলে রে বাবা, রাইসার সাথে এভাবে কথা বলছে। অসভ্যতা নয় নীলা, এটাকে বলে অ্যাটেনশন সিকিং। এরা জানে এরা এতটাই সাধারণ যে এদের দিকে কেউ ফিরেও তাকাবে না, তাই এরা ইচ্ছে করে এমন কিছু বলবে বা করবে যাতে মানুষ এদের নিয়ে কথা বলে। এই যেমন ধর ছেঁড়া জিন্স পরা বা ক্যান্টিনে বসে ফিলোসফির বই পড়া। আপনি ভুল বললেন মিস রাইসা। মানুষ ছেঁড়া জিন্স পরে কারণ হয়তো ওটাই তার সবচেয়ে আরামদায়ক পোশাক। আর মানুষ বই পড়ে জ্ঞান অর্জনের জন্য, অন্যকে দেখানোর জন্য নয়। আর অ্যাটেনশন, সেটার প্রয়োজন তো তাদেরই বেশি যারা নিজেদের পরিচিত বা বাবার টাকা ছাড়া অসম্পূর্ণ। তুমি তুমি আমাকে অপমান করছো। আমি তো শুধু আপনারই বলা কথার যুক্তি দিয়ে বিশ্লেষণ করছিলাম। যদি সেই যুক্তিতে আপনার নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে তাহলে সেটা তো আমার দোষ নয়। তুমি কি সীমা ছাড়িয়ে যাচ্ছ? সীমা তো আপনারা শুরুতেই ছাড়িয়েছেন, যখন একজন অপরিচিত নিজের মতে থাকা মানুষকে ডেকে এনে সবার সামনে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন। যাই হোক, আমার মনে হয় এই আলোচনাটা এখানেই শেষ হওয়া উচিত, কারণ যে আলোচনায় যুক্তির চেয়ে অহংকারী বেশি, সেই আলোচনায় অংশ নেওয়াটা সময়ের অপচয়। আদনান আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে ঘুরে দাঁড়িয়ে খুব শান্তভাবে তার নিজের টেবিলে গিয়ে বসলো এবং আবার বইটা খুলে পড়তে শুরু করলো, যেন কিছুই হয়নি। সবাই অবাক হয়ে একবার রাইসার রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার আদনানের শান্ত নির্বিকার মুখের দিকে। কি একটা বেয়াদব ছেলে, ওর এত সাহস হয় কি করে? রাইসা, তুই ওকে কিছু বললি না কেন? কি বলবো, একটা রাস্তার ছেলে মুখে মুখে তর্ক করে। আমি আমার লেভেল নিচে নামাতে চাই না। ওকে আমি দেখে নেব, এমন শিক্ষা দেব যা ও সারা জীবন মনে রাখবে। রাইসা চৌধুরী, তার বিষয়ে আমি সব জানি। যার একটা ইশারায় কলেজের প্রিন্সিপাল পর্যন্ত উঠে দাঁড়ায়। আজ প্রথমবার আমার মতো একজন সাধারণ অবহেলিত ছেলের কাছে কথায় হেরে গিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। আর তার সাথে যেই মেয়েগুলো, নীলা, সাবা, তারা রাইসারই অহংকারী বান্ধবী। কিন্তু রাইসা জানতো না এই সাধারণ চেহারার ছেলেটা আসলে কে। আদনান পুরো নাম আদনান আল জুনায়েদ। ছদ্মবেশে থাকা বাংলাদেশের টপ বিলিয়নিয়ার এবং প্রজেক্ট ঈগল নামের এক ভয়ঙ্কর মিলিটারি টেকনোলজির একমাত্র রক্ষক। আমি এখানে আছি আমার জীবন বাঁচানোর জন্য, এক আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত থেকে নিজেকে এবং দেশের এক অমূল্য সম্পদকে আড়াল করে রাখার জন্য। শুধু তাই নয়, আরও কিছু ভয়ঙ্কর কারণ আছে আমার এই ছদ্মবেশ ধারণ করার। গল্পে জুড়ে থাকুন, সবকিছুই ধীরে ধীরে বুঝতে পারবে। আর এই ক্যান্টিনের তর্কযুদ্ধটাই ছিল সেই ছদ্মবেশীর সাথে অহংকারী রাজকন্যার সংঘাতের প্রথম স্ফুলিঙ্গ। ক্যান্টিনের এই ঘটনার পর পুরো কলেজ জুড়ে একটাই আলোচনা। আদনান, যে ছেলেকে এতদিন কেউ চিনত না, সেই ছেলে এখন টক অফ দ্য ক্যাম্পাস। কেউ তাকে বলছে বেয়াদ্দপ, কেউ বলছে সাহসী, কিন্তু রাইসার কাছে সে হয়ে উঠেছে তার অহংকারে লাগা সবচেয়ে বড় আঘাত। পরদিন সকালেই কলেজের করিডোরে রাইসা আর তার বান্ধবীরা হাঁটছিল। আমি উল্টো দিক থেকে আসছিলাম, আমার কাঁধে একটা পুরনো ব্যাগ আর হাতে সেই ফিলোসফির বই। দুজনের চোখাচোখি হতেই রাইসা ইচ্ছে করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওই দেখ রাইসা, ফিলোসফার আসছে। ওর নাম আমার সামনে নিবি না। ওকে দেখলে আমার গা জ্বলে যায়। এমন ভাব দেখাই যেন ও একাই সব জানতা। কিন্তু ছেলেটার অ্যাটিটিউড আছে, মানতেই হবে। কিসের অ্যাটিটিউড? এটাকে অ্যাটিটিউড বলে না, বলে দেমাগ। দুপাতা বই পড়ে ভাবে পৃথিবীর জয় করে ফেলেছে। ওর মতো ছেলেদের আমি ভালো করেই চিনি। আদনান তাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় রাইসা ইচ্ছা করে তার পায়ে পা লাগিয়ে দিল। আদনানের হাত থেকে বইটা মাটিতে পড়ে গেল। ও সরি, দেখতে পাইনি। আদনান মাটি থেকে বইটা তুলে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সমস্যা নেই,
মাঝে মাঝে কিছু মানুষ ইচ্ছা করেই চোখ খোলা রেখে অন্ধ হয়ে যায়। তাদের দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। কি বললে তুমি? বললাম, আপনার মতো উঁচু লেভেলের মানুষরা আমাদের মতো নিচু লেভেলের জিনিস দেখতে পাবে না। এটা তো স্বাভাবিক, তাই না? তুমি তুমি আবার আমার সাথে তর্ক করছো? তর্ক? আমি তো আপনারই বলা কথার পুনরাবৃত্তি করলাম মাত্র। আপনি তো কালকে বলেছিলেন আমাদের মতো সাধারণদের আপনি দেখতে পারেন না। আজ সেটা প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। শোনো ছেলে, আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবে না। তুমি এখনো জানো না আমি কে আর আমি কি করতে পারি। আপনি কে সেটা তো আমি জানি। আপনি মিস রাইসা চৌধুরী, দেশের সবচেয়ে ধনী বাবার একমাত্র মেয়ে, যার কাছে টাকা আর ক্ষমতা ছাড়া আর কোনো কিছুরই মূল্য নেই। আর আপনি কি করতে পারেন সেটাও অনুমান করতে পারি। আপনি হয়তো বাবাকে বলে আমার মতো একজন সাধারণ ছাত্রকে এই কলেজ থেকে বের করে দিতে পারেন। এর বেশি আর কি? তাহলে তো তুমি সবই জানো। জেনে শুনেও আমার সাথে লাগতে এসেছো কেন? আমি লাগতে আসিনি মিস রাইসা। আমি শুধু আমার আত্মসম্মানকে রক্ষা করতে এসেছি, যেটার মূল্য হয়তো আপনার ডায়মন্ডের নেকলেসের চেয়ে অনেক বেশি। আত্মসম্মান? তোমার মতো ছেলের আবার আত্মসম্মানও আছে? যার পরার মতো একটা ভালো পোশাক নেই, চলার মতো একটা গাড়ি নেই, তার আবার কিসের অ্যাটিটিউড? আত্মসম্মান পোশাক বা গাড়িতে থাকে না মিস রাইসা, ওটা থাকে মেরুদণ্ডে, যেটা টাকা দিয়ে কেনা যায় না। আদনানের এমন ধারালো উত্তরে রাইসার মুখটা রাগে অপমানে লাল হয়ে গেল। সে আর কোনো কথা খুঁজে না পেয়ে রেগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই ঘটল দুর্ঘটনা। করিডোরের পাশে দাঁড়ানো জাওয়াদ নামের এক ছেলের সাথে ধাক্কা লেগে রাইসার হাত থেকে তার লেটেস্ট মডেলের আইফোন প্রো ম্যাক্সটা সশব্দে পাথরের মেঝেতে পড়ে গেল। হায় আল্লাহ, আমার ফোন! ফোনটা তোলার সাথে সাথেই দেখা গেল স্ক্রিনটা এক কোণা থেকে মাকড়সার জালের মতো ফেটে গেছে। সর্বনাশ, এ তো পুরাটা ভেঙে গেছে। কি হবে এখন? এটা তো দেশের মার্কেলে এখনও ঠিকমতো আসেনি। বাবা, বাবা আমাকে আর আস্ত রাখবেন না। এই ফোনে আমার কত জরুরি কন্টাক্টস, কত ছবি আর বাবার বিজনেসের অনেক ডেটা ছিল। এখন কি হবে? রায়সার চোখে জল এসে গেছে। তার সাধে এত দামি ফোনটার এই অবস্থা সে মেনে নিতে পারছিল না। করিডোরে থাকা প্রায় সবাই ছুটে এসে তাকে ঘিরে ধরলো। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, আহা উহু করছে। জাওয়াত বলল, আরে ডোন্ট ওয়ারি রাইসা, একটা ফোনই তো। আমি তোমাকে কালকে এর চেয়ে লেটেস্ট মডেলে এনে দেব। এটা শুধু একটা ফোন না জাওয়াত, এর ভেতরে আমার আমার অনেক স্মৃতি ছিল। ভিড়ের মধ্যে থেকে আদনান ধীর পায়ে এগিয়ে এলো। সে একবার ভাঙা ফোনটার দিকে আরেকবার রায়সার দিকে কান্না ভেজা মুখের দিকে তাকালো। দিন দেখি কি দেখবে তুমি? ফোনটা। হয়তো আমি এটা ঠিক করে দিতে পারবো। আদনানের এই কথাগুলো শুনে পুরো করিডোর যেন হাসিতে ফেটে পড়ল। রায়সার বান্ধবীরা তো হেসেই খুন। তুমি ঠিক করবে আইফোন প্রো ম্যাক্স, যে নিজে এখনো একটা ভাঙা স্ক্রিনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে? আদনান, তুমি কি সিরিয়াস নাকি রাইসার সাথে মজা করছো? এটা কোনো চায়না মোবাইল না যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক করে ফেলবে। এই ছেলে, তুমি যাও তো এখান থেকে। ফালতু কথা বলে রাইসার মনটা আরো খারাপ করে দিও না। শোনো আদনান, আমার এখন তোমার করুণা বা মজা কোনোটারই দরকার নেই। তুমি প্লিজ এখান থেকে যাও। আমি আমার ফোনটা ঠিক করার ব্যবস্থা নিজেই করতে পারবো। আমি করুণা করতে আসিনি মিস রাইসা, শুধু সাহায্যের প্রস্তাব দিয়েছি। কারণ আমি জানি এই ফোনের ডেটা আপনার কাছে কতটা জরুরি। আর ঢাকার কোনো সার্ভিস সেন্টারই এই মুহূর্তে এর অরিজিনাল পার্টস পাবে না। তুমি এত কিছু জানো কি করে? যে বই পড়ে সে অনেক কিছুই জানে। যাই হোক, আপনার যদি মনে হয় আপনার অহংকারটা আপনার ফোনের চেয়েও বেশি দামি, তাহলে কোনো সমস্যা নেই, আমি যাই। আদনানের চোখে মুখে কোনো উপহাস্য ছিল না, ছিল এক অদ্ভুত সিনসিয়ারিটি।
সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, কোনো কথা না বলে ভিড়ের মধ্য দিয়ে চুপচাপ হেঁটে চলে গেল। রাইসা ভাঙা ফোনটা হাতে নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সেই সন্ধ্যায় রাইসা তার অহংকারকে আঁকড়ে ধরে রইল। সে আদনানের সাহায্যের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলো, কিন্তু দিন শেষে যখন ঢাকার নামকরা কোনো সার্ভিস সেন্টার তার ফোনটা ঠিক করতে পারলো না, তখন তার জেদটা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছিল। রাত 10টা। কলেজের পুরনো প্রায় ভুতুড়ে হোস্টেলটা, 3 তলার কোণার ঘর, রুম নম্বর 302। ঘরের ভেতর একটা টিউবলাইটের টিমটিমে আলো। আদনান তার একমাত্র বন্ধু রোহানের সাথে কথা বলছিল। দোস্ত, তুই গতকাল ক্যান্টিনে আর আজকে করিডোরে যা করলি না, পুরো ক্যাম্পাস তোকে নিয়েই কথা বলছে। রাইসা চৌধুরীকে এর আগে কেউ এভাবে মুখের উপর জবাব দেওয়ার সাহস দেখায়নি। তুই তো দেখি সাইলেন্ট কিলার। আমি কাউকে জবাব দিতে যাইনি রোহান, আমি শুধু আমার আত্মসম্মানকে রক্ষা করতে এসেছি। কিন্তু কাজটা কি ঠিক হলো? রাইসা কিন্তু জাতা মেয়ে না, ওর বাবা অনেক প্রভাবশালী, তোকে এই দেশ থেকেই গায়েব করে দিতে পারে। পৃথিবীটা সবসময় ক্ষমতার জোরে চলে না বন্ধু, মাঝে মাঝে সত্যের জোর ক্ষমতার চেয়েও বেশি হয়। ছাড় তো সব কথা। তুই রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। কিন্তু তুই তুই তো মনে হয় সেই সকাল থেকে কিছুই খাসনি। আচ্ছা শোন, আসল কথা বলি, তুই রাইসাকে ফোনটা ঠিক করে দেওয়ার অফার কেন দিলি? তুই কি সত্যিই পারিস? চেষ্টা করলে হয়তো পারবো। শুধু হয়তো? যদি না পারিস তাহলে তো আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, ও তোকে ফোনটা দেবেই না। ঠিক তখনই দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। এই রাতে আবার কে এলো? আদনান উঠে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল। দরজার বাইরে রাইসা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা শপিং ব্যাগ। তার মুখে কোনো অহংকার নেই, বরং আছে এক ধরনের দ্বিধা আর অসহায়ত্ব। ভেতরে আসতে পারি? আপনি এত রাতে আসুন। ও সরি, আমি হয়তো ভুল সময়ে এসেছি। রোহানও এখানে? না না আপু, ঠিক আছে, আমি তো যাচ্ছিলামই। দোস্ত, আমার নোটটা কালকে নিলেও হবে। আসি। রোহান দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। ঘরের ভেতর এখন শুধু আদনান আর রাইসা, একটা অস্বস্তিকর নীরবতা। বলুন কি ব্যাপার? এটা এটা তোমার জন্য। আমার জন্য? কি এটা? খুলে দেখো। আদনান ব্যাগটা খুলতেই দেখলো ভেতরে একটা ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেলের অ্যান্ড্রয়েড ফোন। এটা এটা আমাকে কেন? সকালে সকালে আমি তোমার পুরনো ফোনটা নিয়ে, আমি তোমাকে অপমান করতে চাইনি। তাই বুঝি নতুন ফোন কিনে এনে প্রায়শ্চিত্ত করছেন? ধন্যবাদ, কিন্তু এটার আমার কোনো প্রয়োজন নেই। কেন? তোমার ফোনটা তো ভাঙা। ভাঙা হলেও ওটা আমার নিজের টাকায় কেনা, ওতেই আমার চলে যায়। তুমি তুমি কি আমার উপহারটা ফিরিয়ে দিচ্ছ? উপহার নয় মিস রাইসা, এটাকে বলে করুণা, আর আমি কারোর করুণা গ্রহণ করি না। আদনানের এমন সরাসরি প্রত্যাখ্যান রাইসার অহংকারে আবারও আঘাত করলো। সে ফোনটার বক্সটা টেবিল থেকে তুলে নিয়ে অন্যদিকে ঘুরলো। ফাইন, তোমার যা ইচ্ছে তাই করো। আমি আমি আসলাম আমি আসলে অন্য একটা কাজে এসেছিলাম। আমি জানি আপনার আইফোনটার জন্য এসেছেন। তুমি কিভাবে জানলে? যে মানুষটা দিনের বেলা সবার সামনে আমাকে অপমান করলো, সে যে এত রাতে শুধু একটা ফোন উপহার দেওয়ার জন্য আমার এই ভাঙা ঘরে আসবে, এটা বিশ্বাস করাটা একটু কঠিন। আর এটাও জানি যে পুরো ঢাকা শহর ঘোরা হয়ে গেছে, কিন্তু সার্ভিস সেন্টার পাননি। রাইসা আর কোনো ভনিতা করলো না, সে তার ব্যাগ থেকে ভাঙা আইফোনটা বের করলো। তুমি কি সত্যি এটা ঠিক করতে পারবে? কোনো মিথ্যে আশা দিচ্ছ না তো? চেষ্টা করে দেখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ফোনটা ঠিক হোক বা না হোক, এই ব্যাপারটা আমাদের দুজনের মধ্যে থাকবে। তৃতীয় কোনো ব্যক্তি, এমনকি আপনার বন্ধুরাও যেন না জানে যে আপনি আমার কাছে এসেছিলেন। ঠিক আছে, কিন্তু কত টাকা লাগবে? টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? তুমি কি ফ্রিতে কাজ করো? আমি সবার জন্য কাজ করি না,
আর যার জন্য করি তার কাছ থেকে টাকা নিই না। মানে? মানেটা না বুঝলেও চলবে। ফোনটা রেখে যান, কাল বিকেলে করিডোরে দেখা করবেন। আশা করি আপনার মুখে হাসি ফোটাতে পারবো। রাইসা দ্বিধা নিয়ে ফোনটা টেবিলের উপর রাখলো। সে আর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে আদনানের মতো একজন ছেলের কাছে সাহায্য চাইতে এসেছে, তাও আবার তার হোস্টেলের রুমে। রাইসা চলে যাওয়ার পর আদনান ঘরের দরজাটা সাবধানে লক করে দিল। সে তার খাটের নিচের গোপন লকারটা খুলল, সেখান থেকে অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো বের করে আনলো। ঠিক তখনই দরজায় সেই সংকেতিক টোকা পড়ল, ঠক ঠক ঠক। আসুন চাচা। হোস্টেলের কেয়ারটেকার রহিম চাচা টিফিন ক্যারিয়ার হাতে ঘরে ঢুকলেন। রাইতের খাবারটা খাইয়ে লও বাবা, সারাদিন তো। টেবিলের উপর ভাঙা আইফোনটা দেখে বললেন, এইটা আবার কি? কার ফোন? রাইসা চৌধুরী। কি? এই মাইয়া তোমার রুমে আইছিল বাবা, তুমি কিন্তু সীমা পার করতেছো। তোমার এরা কইছে লো প্রোফাইলে থাকতে, এমন কইরা সবার নজরে আইলে তো বিপদ বাড়বো। মাঝে মাঝে রহিম চাচা শিকারীকে ফাঁদে ফেলার জন্য নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করতে হয়। আপনি চিন্তা করবেন না, সবকিছু এখনো আমার নিয়ন্ত্রণেই আছে। রহিম চাচা খাবার বাড়তে বাড়তে চাপা গলায় বললেন, নিয়ন্ত্রণে তো সবই আছে, কিন্তু ভিক্টরের লোক বইলা তার এই সন্দেহ করা হয়েছিল। এই লোকটা আজকাল ক্যাম্পাসের আশপাশে ঘুরঘুর করতেছিল। আমাকেও ছেলেরা নজর রাখছে। আমার মনে হয় ওরা কিছু একটা সন্দেহ করছে। করুক, সন্দেহ থেকেই তো বিশ্বাস জন্মায়। ওদের বিশ্বাস করতে দিন যে আমি শুধুই একজন সাধারণ তর্কবাদ ছাত্র। ইগল এখন নিরাপদে আছে। তোমার বুদ্ধিটা তো তুমি জানো বাবা, তাই সাবধানে তাইকো। প্রজেক্ট ইগল শুধু একটা টেকনোলজি না, এটা দেশের আমানত। আর তুমি হইলা এই আমানতের একমাত্র রক্ষক। আমি জানি চাচা। রহিম চাচা চলে যাওয়ার পর আদনান আইফোনটা হাতে নিল। সে অবিশ্বাস্য দক্ষতায় ফোনটা খুলতে শুরু করলো। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সে জানে সে শুধু একটা ফোন ঠিক করছে না, সে আসলে অহংকারী রাইসা চৌধুরীর মনের ভেতর ঢোকার একটা রাস্তা তৈরি করছে। পরদিন বিকেলে কলেজের করিডোরটা তখন ছাত্রছাত্রীদের কোলাহলে মুখর। রাইসা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো বারবার এদিক ওদিক কাউকে খুঁজছে। তার ভেতর কাজ করছে তীব্র এক অস্থিরতা আর কৌতূহল। কি রে রাইসা, তুই আজ এত চুপচাপ কেন? আর এমনভাবে কাকে খুঁজছিস? না, কাউকে না, এমনি। এমনি না, আমি জানি তুই ওই ফিলোসফার আদনানকে খুঁজছিস। কি রে, কাল রাতে নাকি তুই ওর হোস্টেলে গিয়েছিলি? রোহান তো পুরো ক্যাম্পাসে বলে বেড়াচ্ছে। কি? রোহান সবাইকে বলে দিয়েছে ছেলেটা একটা আস্ত? থাক, আর ওকে গালি দিয়ে কি লাভ? তুই আগে বল, তুই ওর কাছে গিয়েছিলি কেন ওই ভাঙা আইফোনটা নিয়ে? তোদের এত কিছু জানতে হবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক তখনই আদনানকে করিডোরের অন্য প্রান্ত থেকে আসতে দেখা গেল। তার হাঁটা চলার ভঙ্গি আগের মতোই শান্ত, নির্বিকার, যেন পুরো পৃথিবীতে কি হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ওই যে তোর ব্যক্তিগত ব্যাপার আসছে। আদনান সোজা তাদের সামনে এসে দাঁড়ালো। সে একবার রাইসার বান্ধবীদের দিকে তাকিয়ে তারপর তার শান্ত চোখ দুটো রাখলো রাইসার চোখের উপর। আপনার ফোন। সে পকেট থেকে ফোনটা বের করে রাইসার দিকে বাড়িয়ে দিল। রাইসা আর তার বান্ধবীরা ফোনটা দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। ও মাই গড, এটা তো একদম নতুন লাগছে। সত্যিই তো, স্ক্রিনে তো একটা আঁচড়ও নেই। আদনান, তুমি কি এটা ঠিক করেছো, নাকি নতুন আরেকটা ফোন কিনে এনেছো? নতুন ফোন কেনার মতো সামর্থ্য আমার নেই। আমি শুধু পুরোনোটাকেই একটা নতুন রূপ দিয়েছি। আর যদি নতুন ফোন কিনে দিতাম
তারা একটু চেক করে দেখে নিন পুরনো ডেটা সব ঠিক আছে কিনা। রাইসা ফোনটা হাতে নিয়ে অবিশ্বাস্য চোখে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলে, কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? স্ক্রিনটা তো পুরোপুরি ভেঙে গিয়েছিল। আর আর ডেটা, আমার ছবি, কন্ট্রাক্ট সব কিছু কি আছে? আপনার ফোনের ভেতরটা তো আর ভাঙেনি মিস রাইসা, ভেঙেছিল শুধু বাইরের কাজটা। তাই ভেতরের সবকিছুই আগের মতো অক্ষত আছে, আপনি চেক করে দেখতে পারেন। রাইসা দ্রুত ফোনটা আনলক করলো। হোম স্ক্রিনে তার আর তার মায়ের হাসি মুখের ছবিটা ভেসে উঠতেই তার চোখ দুটো ছলছল করে উঠল। সে গ্যালারি খুললো, চেক করলো সব কিছু, একটা ডেটাও হারায়নি। এটা এটা অবিশ্বাস্য। ঢাকার সবচেয়ে বড় সার্ভিস সেন্টারগুলো তো বলছিল এটা ঠিক করা সম্ভব না। তুমি তুমি এটা কি করে করলে? কোথায় ঠিক করালে? বলেছিলাম তো, যে বই পড়ে সে অনেক কিছুই জানে। আর কিছু কিছু কাজ ঢাকার বড় বড় দোকানে হয় না, হয়তো কোনো পুরনো হোস্টেলের ৩০২ নম্বর ঘরে হয়ে যায়। তার মানে তুমি এটা নিজেই ঠিক করেছো? আমার এক পরিচিত বড় ভাই আছেন, উনি এসব গ্যাজেটের কাজ খুব ভালো পারেন। আমি তার সাহায্য নিয়েছি। কে তোমার সেই বড় ভাই? তার ঠিকানার কি আমাকে দেওয়া যাবে? আর আর কত বিল হয়েছে বলো, আমি এক্ষুনি পেমেন্ট করে দিচ্ছি। বলেছিলাম তো টাকা লাগবে না। কেন লাগবে না? পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে হয় না। তুমি নিশ্চয়ই এর বদলে অন্য কিছু চাইবে। কি চাও তুমি বলো? আমি যদি কিছু চাইতাম মিস রাইসা, তাহলে সেটা আপনার কাছ থেকে চাইতাম না। আর আমি যা চাই তা টাকা দিয়ে কেনা যায় না। তাহলে তুমি এটা কেন করলে? কারণ আমি হয়তো আপনার মতো ধনী নই, কিন্তু আমি এটা জানি যে একটা ফোনে শুধু ছবি বা নাম্বার থাকে না, থাকে কিছু অমূল্য স্মৃতি। আমি শুধু সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে দিতে চেয়েছি, কারণ দিন শেষে টাকা হয়তো অনেক কিছুই কিনতে পারে, কিন্তু স্মৃতি কিনতে পারে না। আদনানের কথাগুলো রাইসার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। এই প্রথমবার কেউ তার সাথে টাকা বা ক্ষমতা নিয়ে কথা বলল না, বলল অনুভূতি নিয়ে, স্মৃতি নিয়ে। যাই হোক আদনান, তুমি তো একটা অসাধারণ কাজ করেছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কসটা আমার প্রাপ্য নয়, আমার সেই বড় ভাইয়ের প্রাপ্য। যাই হোক, আমার এখন ক্লাস আছে, আমি আসি। দাঁড়াও, জি। আমি আমি কি তোমাকে একটা কফি খাওয়াতে পারি তোমার এই সাহায্যের জন্য? প্লিজ। ধন্যবাদ, কিন্তু আমার চায়ের কাপটাই বেশি প্রিয়। আদনান আর কোনো কথা না বলে তার সেই চিরচেনা শান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। কি একটা ছেলে রে বাবা! রাইসা চৌধুরী নিজে ওকে কফির অফার করলো আর ও ফিরিয়ে দিল। ওর অ্যাটিটিউড তো! আমার তো এখন ওকে আরও বেশি রহস্যময় মনে হচ্ছে রাইসা। ছেলেটা আসলে কে? রাইসা কোনো উত্তর দিল না। সে চুপচাপ তার নিখুঁত হয়ে ফিরে আসা ফোনটার দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর তখন হাজারো প্রশ্ন। কি আদনান, একজন সাধারণ ছাত্রের পক্ষে এত জটিল একটা ফোন, যা কিনা দেশের সেরা ইঞ্জিনিয়াররাও সারাতে পারেনি, সেটা ঠিক করা কিভাবে সম্ভব? সে টাকা চায় না, সে ক্ষমতা চায় না, তাহলে সে চায়টা কি? তার কথা বলার ভঙ্গি, তার যুক্তির ধার, তার রহস্যময় আচরণ, কোনো কিছু একজন সাধারণ ছাত্রের মতো নয়। তুমি যেই হও আদনান, আমি তোমার রহস্য বের করেই ছাড়ব। তুমি আমার অহংকারে যে আঁচড়টা লাগিয়েছ, তার শেষ দেখে নেব আমি। কিন্তু রাইসা জানতো না, সে যত এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করবে, সে তত বেশি করে আদনানের পাতা অদৃশ্য এক মায়াজালে জড়িয়ে পড়তে থাকবে। আদনানের সেই রহস্যময় আচরণ আর অবিশ্বাস্য দক্ষতার পর থেকে রাইসার পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। সে এখন ক্লাসে, ক্যান্টিনে, করিডোরে, সব জায়গায় আর চোখে শুধু আদনানকেই খুঁজে। ছেলেটা আগের মতোই নির্বিকার, নিজের জগতে ডুবে থাকে, কিন্তু রাইসার মনে হয় আদনানের এই নীরবতার পেছনে লুকিয়ে আছে হাজারো গল্প। এভাবেই কেটে গেছে এক সপ্তাহ। এদিকে রাইসার এই পরিবর্তনটা ক্যাম্পাসের হিরো জাওয়াদের চোখ এড়ায়নি। জাওয়াদ ধনী এবং প্রভাবশালী পরিবারের ছেলে,
সে অনেক দিন ধরেই রাইসাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু রাইসা তাকে পাত্তাই দেয় না। আমার প্রতি রাইসার এই বাড়ন্ত কৌতূহল জাওয়াদের অহংকারের তীব্র আঘাত এনেছে। এক সন্ধ্যায় লাইব্রেরি থেকে এক গাদা বই নিয়ে একা একাই ফিরছিল রাইসা। তার ড্রাইভারের আসতে একটু দেরি হচ্ছিল। কলেজের পেছনের রাস্তাটা একটু নির্জন। হঠাৎ করেই জাওয়াদ তার স্পোর্টস বাইকটা নিয়ে রাইসার পথ আটকে দাঁড়ালো। তার সাথে আরও দুটো বাইকে তার বন্ধুরা। হাই রাইসা, একা একা কোথায় যাচ্ছ? আমার ড্রাইভার আসছে, আমি তার জন্য অপেক্ষা করছি, তুমি পথ ছাড়ো। আরে এত তাড়া কিসের? তোমার সাথে তো আজকাল কথাই বলা যায় না। শুনলাম তুমি নাকি আজকাল ওই ফকির আদনানের সাথে খুব বন্ধুত্ব জমিয়েছো। আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? সরো সামনে থেকে। জাওয়াদ, মেয়ে তো দেখি তোর কথাই শুনছে না। শুনবে, শুনতে ওকে হবে। রাইসা, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি। তুমি যদি ভালোই ভালো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমারই ভালো, নয়তো। না তো কি, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? তুমি কে সেটা আমি খুব ভালো করেই জানি বেবি। তুমি হচ্ছ সেই সোনার হরিণ যাকে আমি স্বীকার করতে চাই। আর জাওয়াদ চৌধুরী যা স্বীকার করতে চায় তা সে আদায় করেই ছাড়ে। জাওয়াদ বাইক থেকে নেমে রাইসার দিকে এগোতে লাগলো। তার চোখে মুখে কুৎসিত এক হাসি। রাইসা ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। তার আশেপাশে তখন আর কেউ ছিল না। দেখো জাওয়াত, বাড়াবাড়ি করো না, ফল কিন্তু ভালো হবে না। ফল যা হওয়ার তা তো আজ রাতেই হবে। চলো, তোমাকে আজ আমার সাথে একটা লং ড্রাইভে যেতে হবে। আমি কোথাও যাব না, চিৎকার করব আমি। চিৎকার করে কোনো লাভ নেই সুন্দরী, এই রাস্তায় এখন কাকপক্ষীও নেই। জাওয়াদ প্রায় রাইসার হাতটা ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকার ভেদ করে তীব্র গতিতে দুটো কালো রঙের পালসার বাইক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। বাইক দুটো কোনো শব্দ না করে ভূতের মতো এসে জাওয়াদের বাইকের দুপাশে ব্রেক কষল। বাইক দুটোর আরোহীদের মাথায় হেলমেট, পরনে কালো জ্যাকেট। তাদের দেখে বোঝার উপায় নেই তারা কারা। এই, তোরা আবার কারা? পচ্ছার। বাইক আরোহীরা কোনো কথা বলল না। তাদের মধ্যে একজন শুধু হেলমেটের কাঁচটা নামিয়ে জাওয়াদের দিকে তাকালো। তার চোখে এমন এক শীতল ভয়ঙ্কর দৃষ্টি ছিল যে জাওয়াদের বুকের ভেতরটা কেঁপে উঠল। এরা কারা? এদের দেখে তো সুবিধার মনে হচ্ছে না, চল পালাই। কিন্তু পালানোর কোনো সুযোগ ছিল না। একজন বাইক আরোহী চোখের পলকে জাওয়াদ এবং তার বন্ধুদের বাইকের চাবিগুলো ইগনিশন থেকে খুলে নিল। তারপর তারা চাবিগুলো হাতে নিয়ে একবার রাইসার দিকে তাকিয়ে কোনো কথা না বলে যেভাবে এসেছিল সেভাবেই রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পুরো ঘটনাটা ঘটলো মাত্র 30 সেকেন্ডের মধ্যে। জাওয়াদ আর তার বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারা কিছুই বুঝতে পারল না কারা এলো আর কেনই বা তাদের বাইকের চাবি নিয়ে চলে গেল। এটা কি হলো? জানি না, কিন্তু এরা যেই হোক, এরা খুব ভয়ঙ্কর। রাইসাও তখনও ভয়ের ঘোর থেকে বের হতে পারেনি। সে কাঁপতে কাঁপতে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। একটু দূরে কলেজের দেওয়ালের পাশে একটা বড় কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়েছিল আদনান। তার হাতে তার সেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন। সে পুরো ঘটনাটা নিঃশব্দে দেখছিল। বাইক দুটো চলে যাওয়ার সাথে সাথেই সে তার ফোন থেকে কাউকে একটা মেসেজ টাইপ করলো। মিশন অ্যাকমপ্লিশড, টার্গেট নিউট্রালাইজড, মেইনটেইন ডিস্টেন্স। মেসেজটা পাঠিয়ে সে একবার রাইসার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। তারপর কোনো শব্দ না করে চুপচাপ অন্ধকারের মধ্যে দিয়ে হোস্টেলের দিকে হেঁটে চলে গেল। জাওয়াদ আর তার বন্ধুরা যখন পায়ে হেঁটে তাদের বাইক ঠেলে নিয়ে যাচ্ছিল তখন রাইসার ড্রাইভার এসে পৌঁছলো। ম্যাম সরি, একটু দেরি হয়ে গেল, রাস্তায় খুব জ্যাম ছিল। রাইসা কোনো কথা না বলে রোবটের মতো গাড়িতে উঠে বসলো। তার মাথায় তখন হাজারো প্রশ্ন। কারো ছিল ওই লোকগুলো? তারা আমাকে বাঁচালো কেন? তারা কি আমাকে চেনে নাকি তারা জাওয়াদের শত্রু?
সে কিছুতেই হিসাব মেলাতে পারছিল না, কিন্তু তার মনের গভীরে খুব সূক্ষ্মভাবে একটা সন্দেহ দানা বাঁধছিল। আদনান ছেলেটা কি এই ঘটনার ব্যাপারে কিছু জানে? কারণ একটু আগেই তো সে লাইব্রেরি থেকে বেরিয়েছিল। তাহলে কি? না না, এটা হতেই পারে না। আদনানের মতো একটা সাধারণ ছেলের পক্ষে এমন কিছু করা অসম্ভব। কিন্তু রায়সা যতবারই আদনানের শান্ত, নির্বিকার আর রহস্যময় চোখ দুটোর কথা ভাবছিল, ততবারই তার মন বলছিল এই অসম্ভবকেই হয়তো সম্ভব করতে পারে ওই ছেলেটা। এই নিঃশব্দ সাহায্যটা তার মনে আদনানের প্রতি ভয়, কৌতূহল আর এক অজানা শ্রদ্ধার জন্ম দিচ্ছিল, যা ছিল আকর্ষণের চেয়েও অনেক বেশি তীব্র। সেই রাতের ঘটনার পর থেকে রায়সা এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বে ভুগছে। জাওয়াদের ঘটনাটা সে কাউকে বলতে পারেনি, কিন্তু তার মন থেকে ভয়ের ঘোরটাও কাটেনি। আর যতবারই সে ওই রাতের কথা ভাবে, ততবারই তার চোখের সামনে ভেসে ওঠে আদনানের শান্ত, রহস্যময় মুখটা। কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্ট, পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। সন্ধ্যায় কনসার্ট। রাইসা আর তার বন্ধুরা ভিআইপি জোনে বসে আছে। কি রে রাইসা, তুই এখনো ওই রাতের কথা ভাবছিস? আরে বাদ দে তো, হয়তো জাওয়াদেরই কোনো শত্রু ছিল, তুই শুধু শুধু টেনশন করছিস। আমি জানি না নীলা, কিন্তু ওরা ওরা কারা ছিল? কোনো কথা না বলে শুধু চাবি নিয়ে চলে গেল। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমার তো মনে হয় তোর সুপারম্যান চলে এসেছে। সুপারম্যান? হ্যাঁ, তোর সিক্রেট অ্যাডমায়ার যে আড়াল থেকে তোকে রক্ষা করে, হয়তো সেই পাঠিয়েছে ওই বাইকারদের। আমার কোনো সিক্রেট অ্যাডমায়ারার নেই, আর থাকলেও তারা তো ক্ষমতা থাকবে কোত্থেকে? ঠিক তখনই তাদের চোখ পড়ল ভিড়ের এক কোণায় একটা গাছের নিচে একা দাঁড়িয়ে থাকা আদনানের দিকে। সে কনসার্টের দিকে না তাকিয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। ওই দেখ তোর ফিলোসফার। আচ্ছা রাইসা, একটা কথা বলবি? সত্যি করে বলবি? কি? তোর কি মনে হয় ওই রাতের ঘটনার সাথে আদনানের কোনো যোগ থাকতে পারে? আদনান, তুই পাগল হয়েছিস? ওর মতো একটা ছেলের পক্ষে ইম্পসিবল। ও তো একটা মাছি মারারও ক্ষমতা রাখে না। কিন্তু ছেলেটা নর্মাল না রাইসা, এটা তো তুইও মানবি। তোর ফোন ঠিক করে দেয়া, ক্যান্টিনে তোর সাথে তর্ক করা, ওর মধ্যে কিছু একটা তো আছে। যাই থাকুক, আমার ওকে নিয়ে আর ভাবতে ভালো লাগছে না। ছাড় তোর কথা। তাহলে চল একটা বাজি ধরা যাক। কি বাজি? যদি তুই সত্যিই মনে করিস ও একটা সাধারণ ফকির টাইপের ছেলে, তাহলে তোর সাহস হবে ওকে একটা ডেটে নিয়ে যাওয়ার। কি? আমি ওকে ডেটে নিয়ে যাব? তুই কি আমার মাথা খারাপ হয়ে গেছে ভেবেছিস? আরে এটা তো একটা চ্যালেঞ্জ। তুই যদি ছেলেটার অ্যাটিটিউড ভেঙে ডেটে নিয়ে যেতে পারিস, তাহলে আমরা মেনে নেব তুই বস। আর যদি না পারিস, তাহলে বুঝতে হবে তুই মনে মনে ছেলেটাকে ভয় পাস। আমি ওকে ভয় পাবো? কোনোদিনও না। তাহলে প্রমাণ কর। যা গিয়ে ওকে অফার দে। শুধু অফার দিলেই হবে না, ওকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে গেলে ওর মতো ছেলেদের প্যান্ট ভিজে যায়। ধর দ্য গ্লোবাল টেবিলে। দ্য গ্লোবাল টেবিল? ওটা তো দেশের সবচেয়ে এক্সপেন্সিভ রেস্তোরাঁ। ওখানে তো এক কাপ কফির দামই ওর পুরো মাসের পকেটের মানির সমান। এক্স্যাক্টলি, আমরা তো সেটাই চাই। আমরা দেখতে চাই বিল দেখে ছেলেটার মুখের অবস্থা কেমন হয়। ওকে অপমান করার এর চেয়ে ভালো সুযোগ আর পাবি না রাইসা। ক্যান্টিনের সেই অপমানের প্রতিশোধটা এবার নিতে পারবি। বান্ধবীদের চ্যালেঞ্জ আর নিজের ভেতরের জেদটা রাইসাকে পেয়ে বসলো। তার মনে হলো আদনানের রহস্যভেদ করার এবং তাকে সবার সামনে ছোট করার এটাই সেরা সুযোগ। ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আমি ওকে নিয়ে যাব, আর তোরা সবাই আড়ালে থেকে দেখবি আমি কিভাবে ওকে ওর আসল জায়গাটা দেখিয়ে দিই। রাইসা তার জায়গা থেকে উঠে ভিড়ের মধ্যে দিয়ে সোজা আদনানের দিকে হেঁটে গেল।
আদনান তখনও আকাশের দিকে তাকিয়েছিল। এই যে মিস্টার ফিলোসফার, চাঁদ দেখছিলাম, খুব সুন্দর তাই না? যদিও শহরের দূষণে ওর আসল সৌন্দর্যটা ঢাকা পড়ে গেছে। আমার এখন তোমার ফিলোসফি শোনার সময় নেই। আমি একটা দরকার এসেছি। বলুন মিস চৌধুরী, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি তুমি কি কাল সন্ধ্যায় আমার সাথে ডিনারে যাবে? রায়সার এমন সরাসরি প্রস্তাবে আদনান এক মুহূর্তের জন্য অবাক হলো। তার শান্ত চোখে একটা কৌতুকের ঝিলিক খেলে গেল। সে বুঝতে পারছিল এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। ডিনার? আমি আপনার সাথে? কারণটা জানতে পারি? কোনো কারণ নেই, এমনি। তুমি আমার একটা বড় সাহায্য করেছো, তাই আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। যাবে কিনা সেটা বলো। যদি বলি যাবো না? তাহলে ভাববো তুমি ভয় পেয়েছো। ভয়? কিসের ভয়? আমার সাথে একা ডিনারে যাওয়ার ভয়। হয়তো তুমি ভেবেছো আমার মতো একজন মেয়ের পাশে তোমাকে মানাবে না। আপনার সেন্স অফ হিউমার তো বেশ ভালো মিস রাইসা। ঠিক আছে, যাব। কোথায় আর কখন যেতে হবে জানিয়ে দেবেন। কাল সন্ধ্যা 7টায় দ্য গ্লোবাল টেবিলে। নাম শুনেছো তো? নাম শুনেছি, তবে কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। তাহলে কাল তোমার সেই সৌভাগ্য হতে চলেছে। সময় মতো চলে এসো। আর হ্যাঁ, একটু ভালো পোশাক পরার চেষ্টা করো। ছেঁড়া জিন্স পরে ওখানে ঢুকতে দেবে না। শেষ কথাটা বলে একটা বিজয়ের হাসি হেসে রায়সা তার বান্ধবীদের কাছে ফিরে গেল। ব্রাভো রাইসা, কি দিলি! ছেঁড়া জিন্স পরে ঢুকতে দেবে না, ছেলেটার মুখ দেখার মতো ছিল। কালকের জন্য অপেক্ষা করতে পারছি না, কি যে মজা হবে। আদনান সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো অপমান বা রাগের ছাপ নেই, বরং তার ঠোঁটের কোণে লেগে আছে সেই রহস্যময় হাসিটা। দ্য গ্লোবাল টেবিল, ইন্টারেস্টিং। মেয়েটা তাহলে বাঘের গুহাতেই খেলাটা খেলতে চাইছে। ঠিক আছে, খেলা যখন হবেই তখন সেটা আমার নিয়মে হবে। সে তার ফোনটা বের করে কাউকে একটা টেক্সট করলো। Arrange a royal suite at the global table for tomorrow evening and make sure the manager knows the eagle is coming for dinner. পরদিনই সন্ধ্যা 7টা, দ্য গ্লোবাল টেবিল রেস্তোরাঁর জমকালো প্রবেশপথের সামনে এসে থামলো রাইসার সাদা অডি গাড়িটা। রাইসা গাড়ি থেকে নামলো। তার পরনে একটা ডিজাইনার গাউন, কানে হীরার দুল। তাকে দেখাচ্ছিল কোনো হলিউড সিনেমার নায়িকার মতো। তার বান্ধবীরাও একটু দূরে অন্য একটা গাড়িতে বসে আড়ালে থেকে সব দেখার জন্য প্রস্তুত। রাইসা অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। তার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি। সে প্রায় নিশ্চিত আদনান হয়তো আসবে না, আর যদি আসেও তার সাধারণ পোশাক দেখে সিকিউরিটি তাকে গেটের বাইরে থেকে বিদায় করে দেবে। সাবা তাকে মেসেজ করে, কি রে, তোর ফিলোসফার এখনো এসে পৌঁছায়নি? এখনো না, হয়তো আসার সাহসই পাচ্ছে না বেচারা। ঠিক তখনই রাইসা দেখলো রাস্তা পার হয়ে একজন হেঁটে আসছে। পরনে তার সেই চিরচেনা সাধারণ পোশাক, একটা সাদামাটা কালো টি শার্ট আর ডেনিম জিন্স। তাকে দেখে রাইসার হাসিটা আরো জড় হলো। সে মনে মনে ভাবছিল, এই তো আমার ফাঁদে পা দিয়েছে। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় খুব জ্যাম ছিল। সমস্যা নেই, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবেই না। কথা যখন দিয়েছি তখন তো আসতেই হবে। তাছাড়া আপনার মতো একজন সম্মানীয় ব্যক্তির দেওয়া ট্রিট ফিরিয়ে দিই কি করে? ভালো, চলো ভেতরে যাওয়া যাক। তারা দুজন একসাথে রেস্তোরাঁর কাছের দরজা থেকে এগোতেই স্যুট টাই পরা দীর্ঘদেহী ম্যানেজার তাদের পথ আটকালো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। আপনারা কি ভেতরে যাবেন? হ্যাঁ, আমার নামে একটা টেবিল বুক করা আছে, রাশি চৌধুরী। ও ইয়েস ম্যাম, আপনার টেবিল রেডি আছে, প্লিজ আসুন। কিন্তু উনি কে আপনার সাথে? কেন, কোনো সমস্যা? সরি ম্যাম, কিন্তু আমাদের রেস্তোরাঁর একটা ড্রেস কোড আছে। আমরা ক্যাজুয়াল অটোয়ারে কাউকে অ্যালাউ করতে পারছি না, বিশেষ করে টি শার্ট আর জিন্স। আই অ্যাম অফ্রেড এটা সম্ভব নয়। কি তুমি বলতে চাইছো, তোমরা ওকে ঢুকতে দেবে না?
উই আর রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ম্যাম, বাট রুলস আর রুলস। রায়সা মনে মনে উল্লাসে ফেটে পড়ছিল। ঠিক যেমনটা সে চেয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। এখন সবার সামনে আদনানকে অপমানিত হতে হবে। রায়সা আদনানের দিকে ফিরে অভিনয় করে বলে, ও নো আদনান, এটা তো খুব খারাপ হলো। আমি তো ভুলে গিয়েছিলাম এদের এমন একটা নিয়ম আছে। এখন কি হবে? তোমাকে তো আর ভেতরে নেওয়া যাবে না। সমস্যা নেই, নিয়ম তো মানতেই হবে। তাহলে তাহলে কি তুমি বাইরে অপেক্ষা করবে? আমি তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আপনি 1 মিনিট অপেক্ষা করুন। আমি একটু ম্যানেজারের সাথে কথা বলে আসছি। তুমি তুমি কথা বলবে? কি বলবে তুমি? তুমি কি ওকে বোঝাবে যে তোমার এই ছেঁড়া জিন্সটা আসলে নতুন ফ্যাশন? নীলা দূর থেকে আবারও মেসেজ করে, কি সিন, জাস্ট লাভিং ইট। ছেলেটার মুখটা দেখার মতো। আদনান রাইসার কথায় কান না দিয়ে ধীর পায়ে ম্যানেজারের দিকে এগিয়ে গেল। সে ম্যানেজারের কাঁধে আলতো করে হাত রাখলো এবং তাকে একপাশে ডেকে নিয়ে গেল। রাইসা দূর থেকে দেখছিল, কিন্তু তাদের কথা কিছুই শুনতে পাচ্ছিল না। আপনার নামটা জানতে পারি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? করব, কারণ কাল সকালে যখন আপনার চাকরিটা থাকবে না, তখন আপনার নতুন চাকরির জন্য সুপারিশ করতে আমার সুবিধা হবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি কে? আপনি কে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি কে সেটা আপনি জানেন না। আমি শুধু একটা কোড ওয়ার্ড বলছি, মন দিয়ে শুনুন। দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। এই 4টা শব্দ শোনার সাথে সাথেই ম্যানেজারের মুখের হাসিটা যেন বরফ হয়ে জমে গেল। তার চোখ দুটো ভয়ে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে কাঁপতে কাঁপতে আদনানের দিকে তাকালো। স্যার, আপনি আমি আমি এক্সট্রিমলি সরি স্যার। আমি আমি আপনাকে চিনতে পারিনি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আমি আপনাকে মাফ করব কিনা সেটা নির্ভর করছে পরের 5 মিনিট আপনি কি করেন তার উপর। আমি চাই এই রেস্তোরাঁয় সবচেয়ে সেরা প্রাইভেট রয়্যাল স্যুটটা আমাদের জন্য 5 মিনিটের মতো প্রস্তুত করা হোক। আর আমি চাই আপনি নিজে আমাদের পার্সোনাল সার্ভ করবেন। আর হ্যাঁ, আমার এই ক্যাজুয়াল অ্যাটায়ার নিয়ে যদি তার একটাও শব্দ হয়, অথবা আমার পরিচয় নিয়ে যদি সামান্যতম ইঙ্গিত আমার গেস্ট মিস চৌধুরী পায়, তাহলে ধরে নেবেন কাল সকালের সূর্যটা আপনার জন্য খুব একটা সুখকর হবে না। আমি কি বোঝাতে পেরেছি? জি জি স্যার, 100বার বুঝতে পেরেছি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি এক্ষুনি। আসলে আপনার জন্য অলরেডি সব ব্যবস্থা করা আছে। গতকাল এই রেস্তোরাঁর মালিক নিজে এসে এর আদেশ দিয়ে গিয়েছিলেন। এখন শুধু আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। এখন শুধু সার্ভ করি বাকি। খুব ভালো, তাহলে কাজ শুরু করে দিন। স্যার, আমি আবারও খুব দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। এতদিন শুধু আপনার নাম শুনেছি, আজ প্রথম আপনাকে দেখলাম। এর জন্য আর আপনাদের রেস্তোরাঁয় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বলেই ম্যানেজার যেতে নিলে আবারও ঘুরে দাঁড়ায়। পকেট থেকে একটা কলম আর ছোট্ট নোটবুক করে বলে, স্যার, একটা ফটোগ্রাফ। আমি কাউকে অটোগ্রাফ দিই না। প্লিজ স্যার, আপনি এত বড় একজন সায়েন্টিস্ট না করবেন না স্যার। 5 মিনিট সময় থেকে আপনি 1 মিনিট শেষ করে ফেলেছেন, আর অটোগ্রাফ সম্ভবত পেয়ে যাবেন। এই কথা শুনে ম্যানেজার প্রায় দৌড়ে সেখান থেকে ভেতরে চলে গেল। রায়সা দূর থেকে কিছুই বুঝতে পারল না। সে দেখলো আদনান খুব স্বাভাবিক ভঙ্গিতে তার দিকে ফিরে আসছে। কি হলো? কথা হলো ম্যানেজারের সাথে? কি বলল সে? নিশ্চয়ই মুখের উপর না পড়ে দিয়েছে। না, উনি খুব ভদ্রলোক। উনি ওনার ভুলের জন্য ক্ষমা চাইলেন। আসলে আজ ওনাদের রয়্যাল সিটটা খালি ছিল, তাই উনি আমাদের সেখানেই বসার জন্য অনুরোধ করলেন। কি রয়্যাল স্যুট? তুমি মজা করছো? তা গ্লোবাল টেবিলের রয়্যাল স্যুট তো দেশের মিনিস্টাররাও বুকিং পায় না, আর সে তোমাকে
রাইসার কথা শেষ হওয়ার আগেই সেই ম্যানেজার ছুটে এলেন। তার মুখে তখন প্রফেশনাল হাসির বন্যা। সরি ফর দ্য ডিলে ম্যাম। স্যার আপনাদের রেল স্যুট একদম রেডি, প্লিজ এদিকে আসুন, আমি নিজেই আপনাদের নিয়ে যাচ্ছি। রাইসা আর তার বান্ধবীরা যারা দূর থেকে দেখছিল সবাই হতভম্ব হয়ে গেল। তাদের মুখগুলো বিস্ময়ে হাঁ হয়ে গেছে। রাইসা কোনো কথা না বলে রোবটের মতো ম্যানেজার আর আদনানের পেছন পেছন হাঁটতে শুরু করলো। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি হলো? এই সাধারণ ছেলেটা এমন কি বললো যে রেস্তোরাঁর ম্যানেজার তাকে স্যার বলে রয়্যাল স্যুটে নিয়ে যাচ্ছে? ও মাই গড, আনবিলিভেবল। দ্য গ্লোবাল টেবিল এর রয়্যাল স্যুটটা ছিল কল্পনার চেয়েও বেশি চমকালো। ব্যক্তিগত ওয়েটার, ক্রিস্টালের ঝাড়বাতি আর শহরের প্যানোরামিক ভিউ। রাইসা জীবনে বহু বিলাসবহুল জায়গায় গেছে, কিন্তু এমন আতিথেয়তা সেও এর আগে কখনো দেখেনি। ম্যানেজার নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাবারের তদারকি করছিলেন। পুরো সময়টা রাইসা প্রায় কথাই বলতে পারেনি। সে শুধু আর চোখে বারবার আদনানকে দেখছিল। আদনান খুব স্বাভাবিকভাবেই খাচ্ছিল, যেন এমন জায়গায় খাওয়াটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তার মধ্যে কোনো উত্তেজনা বা আড়ষ্টতা নেই। অনেকক্ষণ চুপ থাকার পর ম্যানেজার তোমাকে স্যার বলে ডাকছেন কেন? হয়তো ভদ্রতার জন্য। এখানকার স্টাফরা হয়তো সব কাস্টমারকেই স্যার বা ম্যাম বলে ডাকে। না, ডাকে না। আমি এখানে আগে এসেছি, সে আমাকে ম্যাম বলেছে, কিন্তু তোমাকে সে যেভাবে স্যার বলে বলছে তার মধ্যে শুধু ভদ্রতা ছিল না, ছিল ভয় আর অস্বাভাবিক সম্মান। হতে পারে আপনার শোনার ভুল। আপনি হয়তো আমার সম্পর্কে বেশি ভাবছেন, তাই এরকম মনে হচ্ছে। বেশি ভাবছি? আদনান, তুমি আমার সাথে লুকোচুরি খেলার চেষ্টা করো না। তুমি ম্যানেজারকে এমন কি বলেছিলে যে সে তার রেস্তোরাঁর সবচেয়ে বড় নিয়মটা তোমার জন্য ভেঙে দিল? তেমন কিছুই না। আমি শুধু তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছি। তাকে বলেছি যে একজন গেস্টকে তার পোশাক দিয়ে বিচার করাটা প্রফেশনাল এথিক্স এর বিরুদ্ধে যায়। হয়তো আমার কথাগুলো তার ভালো লেগেছে, বা হয়তো আপনার সুবাদে সে আমাকে স্যার বলছেন। কারণ আপনার পরিচয় তো সবাই জানে, বাংলাদেশের টপ বিজনেসম্যান টাইকুনের একমাত্র কন্যা। ফিলোসফি? তোমার কি সব কিছুর মধ্যে ফিলোসফি ঢোকাতে হবে? আমি তোমার এই ফিলোসফিক্যাল উত্তর শুনতে চাইনি, আমি সত্যিটা জানতে চাই। সত্যিটা হলো মিস রাইসা, আমরা এখন ডিনার করছি, আর খাওয়ার সময় এত প্রশ্ন করতে নেই। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানকার লবস্টারটা কিন্তু অসাধারণ, আপনি ট্রাই করে দেখতে পারেন। আদনান এত সহজভাবে প্রসঙ্গটা ঘুরিয়ে দিল যে রাইসা আর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না। সে চুপচাপ খেতে লাগলো, কিন্তু তার মনের ভেতরের ঝড়টা একটুও থামলো না। খাওয়া দাওয়ার শেষে ম্যানেজার বিল নিয়ে এলেন। বিলটা একটা সুন্দর চামড়ার ফোল্ডারে করে আনা হয়েছে। স্যার আপনাদের বিল। বিলটা আমাকে দিন। আরে না না, আপনি আমার গেস্ট, বিলটা আমি দেব। কি তুমি দেবে? তুমি জানো এখানে বিল কত আসতে পারে? তাছাড়া ট্রিটটা তো আমার দেওয়ার কথা ছিল। আপনি আমাকে ডেটে এনেছেন, এটাই তো অনেক বড় ট্রিট। বিলটা পরিশোধ করার মতো সামান্য সম্মানটুকু আমাকে দেখাতে দিন। কিন্তু তোমার কাছে মানে? আমার কাছে কত টাকা আছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আজকের সন্ধ্যাটা উপভোগ করুন। আদনান ম্যানেজারের হাত থেকে ফোল্ডারটা নিল। সে বিলের অঙ্কটার দিকে একবার তাকিয়ে খুব স্বাভাবিকভাবে তার পুরনো প্রায় ছেঁড়া মানিব্যাগটা বের করলো। রাইসা আর তার বান্ধবীরা, যারা পাশের প্রাইভেট রুম থেকে দেখছিল, দম বন্ধ করে তাকিয়ে রইল। তারা দেখতে চাইছিল আদনান এখন কি করে। আদনান তার মানিব্যাগের একটা গোপন পকেট থেকে একটা কার্ড বের করলো। কার্ডটা ছিল ম্যাট ব্ল্যাক কালারের। কোনো নম্বর বা নাম লেখা নেই, শুধু মাঝখানে একটা ছোট্ট সোনালি ঈগলের প্রতীক। রাইসা কার্ডটা দেখে চমকে উঠল। তার বাবা কামাল চৌধুরীর কাছেও সে এই কার্ডটা দেখেছে। এটা সেন্টুরিয়ন কার্ড।
ইনভিটেশন অনলি ব্ল্যাক ইগল কার্ড। এটা শুধু সেই সব বিলিয়ন নিয়ারদেরই দেওয়া হয় যাদের সম্পদ এবং প্রভাব পরিমাপের বাইরে। পুরো বাংলাদেশ এই কার্ড হয়তো 10 জনের কাছেও নেই। আদনান কার্ডটা ম্যানেজারের দিকে বাড়িয়ে দিল। ম্যানেজার কার্ডটা হাতে নিয়ে এমনভাবে ঝুঁকলো যেন সে কোনো রাজার হাতে রাজকীয় শিলমোহর তুলে দিচ্ছে। রায়সার মাথাটা তখন ঘুরছে, তার বিশ্বাসই হচ্ছে না সে যা দেখছে তা সত্যি। মনে মনে বলে, যে ছেলেটা ছেঁড়া জিন্স পরে, ভাঙা অ্যান্ড্রয়েড ব্যবহার করে, হোস্টেলে একটা ভাঙা ঘরে থাকে, তার কাছে এই কার্ড, এটা কিভাবে সম্ভব? বিল পরিশোধ হয়ে যাওয়ার পর আদনান যখন উঠে দাঁড়ালো তখন রায়সা আর নিজেকে সামলাতে পারলো না। দাঁড়াও, জি। ওই ওই কার্ডটা, ওটা তুমি কোথায় পেলে? কোন কার্ডটা? যেটাতে তুমি বিল দিলে, ওই ব্ল্যাক কার্ডটা। ওহ, ওটা ওটা আমার ভার্সিটির স্কলারশিপের কার্ড। ভালো রেজাল্ট করলে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেয়, তো ওখানেই জমা হয়। মিথ্যে কথা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। আমি জানি ওটা কি কার্ড। ওই কার্ড কোনো স্কলারশিপের কার্ড হতে পারে না। সত্যি করে বলো আদনান, তুমি কে? তুমি আসলে কে? রায়সার গলার স্বর তখন কাঁপছে। তার অহংকারী দুনিয়াটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। সে যার পরিচয় নিয়ে, যার আর্থিক অবস্থা নিয়ে এতক্ষণ ধরে ব্যঙ্গ করছিল, সেই ছেলেটাই হয়তো তার বাবার চেয়েও বেশি ধনী। আদনান রায়সার চোখের দিকে সরাসরি তাকিয়ে তার মুখে সেই চিরচেনা রহস্যময় হাসি রেখে বলে, বলেছিলাম তো মিস রাইসা, কি বলেছিলে? আমি খুব সাধারণ একজন ছাত্র। আদনান আর কোনো কথা বলল না। সে রাইসাকে হতভম্ব অবস্থায় রেখে একাই রয়্যাল স্যুটের দরজা খুলে বেরিয়ে গেল। রাইসা সেখানেই পাথরের মূর্তির মতো বসে রইল। তার মাথায় তখন হাজারো প্রশ্ন আর একটাই পরিচয়। আদনান কে এই ছদ্মবেশী? সাধারণ ছাত্রের আড়ালে সে কি কোনো রাজকুমার, নাকি কোনো ভয়ঙ্কর অপরাধী? আদনান বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পর রাইসা যেন ঘুর থেকে বাস্তবে ফিরল। সে দ্রুত বিলের রসিদটা হাতে তুলে নিল। সেখানে অ্যামাউন্টের জায়গায় যে অঙ্কটা লেখা তা দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে প্রায় দৌড়ে আদনানের পিছু নিল। রেস্তোরাঁর বাইরে ঝকঝকে আলোয় ঝলমল করা রাস্তায় এসে সে দেখলো আদনান একটু দূরে ফুটপাতের ওপর দাঁড়িয়ে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। আদনান, দাঁড়াও। আপনি এখনো যাননি? যাব কি করে? আমার হাজারটা প্রশ্নের উত্তর না নিয়ে আমি এক পাও নড়ব না। তুমি আমার সাথে নাটক করছো, তাই না? এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তোমার। উদ্দেশ্য? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আমি তো শুধু আপনার দেওয়া ডিনারের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম। চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না। ওই কার্ডটা তোমার কাছে কিভাবে এলো? তুমি কি কারোর মানিব্যাগ থেকে চুরি করেছো? মিস রাইসা, আপনার কল্পনা শক্তি তো অসাধারণ। যে ছেলেটা একটা ভাঙা আইফোন ঠিক করে দিতে পারে, সে একটা ক্রেডিট কার্ড চুরি করবে? লজিকটা ঠিক মিলছে না। তাহলে সত্যিটা কি বলো? আমার মাথা কাজ করছে না। আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো আপনি আমাকে কোনোদিনও করেননি মিস রাইসা। আপনি তো আমাকে সব সময় আপনার চেয়ে নিচু স্তরের একজন ভেবে এসেছেন। আর যখন দেখলেন হয়তো আমি আপনার কল্পনার চেয়েও একটু ভিন্ন, তখন আপনার এই বিশ্বাসহীনতাটাই ভয়ে পরিণত হয়েছে, তাই না? আমি তোমাকে ভয় পাই না। পান? আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি এমন একজনের মুখোমুখি হয়েছেন যাকে আপনি আপনার টাকা বা ক্ষমতা দিয়ে মাপতে পারছেন না। এটা আপনার অহংকারের জন্য খুব অস্বস্তিকর একটা অনুভূতি। আদনান কথা বলার সময় তার চোখ দুটো ছিল রাস্তার উল্টো দিকে দাঁড়ানো একটা কালো সেডান গাড়ির উপর। সে দেখলো গাড়ি থেকে দুজন লোক নেমে তাদের দিকেই লক্ষ্য করছে। তার শান্ত চোখ দুটো মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। পারি, কারণ সত্যিটা সবসময় এভাবেই কথা বলে, সরাসরি কোনো ভনিতা ছাড়া।
যাই হোক, রাত অনেক হয়েছে, আপনার এখন বাড়ি ফেরা উচিত। আমি এক পাও নড়বো না যতক্ষণ না তুমি আমাকে সত্যিটা বলছো। আপনি যদি জেদ করে এখানেই দাঁড়িয়ে থাকেন তাহলে হয়তো আমরা দুজনেই বিপদে পড়তে পারি। বিপদ? কিসের বিপদ? এই শহরের রাতগুলো সবসময় আপনার অডি গাড়ির মতো নিরাপদ হয় না মিস রাইসা। কিছু কিছু অন্ধকার গলিতে এমন কিছু ওত পেতে থাকে যা আপনার কল্পনারও বাইরে। আদনানের কথার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, যা রাইসার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে দেখলো আদনান আর তার দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি অন্য কোথাও। ঠিক তখনই রেস্তোরাঁর পার্কিং লট থেকে রাইসার বান্ধবীরা তাকে ডাকলো। রাইসা, আয়, কি করছিস ওখানে দাঁড়িয়ে? চল, আমরা তোকে ড্রপ করে দিচ্ছি। আদনান যেন এই সুযোগটারই অপেক্ষা ছিল। আপনার বন্ধুরা ডাকছে, যান। আর হ্যাঁ, আজকে রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আমি কিচ্ছু ভুলবো না আদনান, আমি তোমার রহস্য বের করেই ছাড়বো। শুভ কামনা রইল। রাইসার রাগে, হতাশায় আর তীব্র কৌতূহল নিয়ে তার বান্ধবীদের গাড়ির দিকে হেঁটে গেল। সে গাড়িতে ওঠার আগে শেষবারের মতো একবার পেছনে তাকালো, দেখলো আদনান ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। আদনান পকেট থেকে তার সেই পুরনো অ্যান্ড্রয়েড ফোনটা বের করলো। সে এমনভাবে হাঁটছিল যেন সে ফোনে কথা বলছে, কিন্তু আসলে সে তার থাম্ব দিয়ে একটা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে খুব দ্রুত টাইপ করছিল। কোড রেড, 2 targets, black satin opposite side. I am moving towards Gulshan 2 circle. Engage with plan B. Eagle needs a clean exit. মেসেজটা পাঠানোর সাথে সাথেই সে কানের অদৃশ্য একটা ব্লুটুথ ডিভাইস চাপ দিল। রহিম চাচা রিসিভিং। ক্লিয়ার বাবা। রাইসা চৌধুরীকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। তার গাড়ির পেছনে একটা টেইল আছে, নিশ্চিত করুন। আমার পেছনেও দুটো অতিথি লেগেছে, আমি তাদের নিয়ে একটু শহরের রাস্তায় ঘুরতে বেরোচ্ছি। চিন্তা করো না বাবা, আমাকেও ছেলেরাও প্রস্তুত, তুমি শুধু সিগন্যাল দাও। আদনান একটা ব্যস্ত রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। সে বুঝতে পারছিল সেই লোক দুটোই ভিড়ের মধ্যে মিশে গিয়ে তার পিছু নিয়েছে। হঠাৎ করে রাস্তার মোড়ে একটা ফুচকার দোকানের সামনে প্রচণ্ড ভিড় জমে গেল। কোথা থেকে যেন 10-12 জন হকার একসাথে তাদের পসরা সাজিয়ে বসলো, এমনভাবে যে পুরো ফুটপাতটাই প্রায় বন্ধ হয়ে গেল। আদনান এই সুযোগটাই নিল। সে খুব সহজেই সেই ভিড়ের মধ্যে মিশে গেল। তাকে অনুসরণ করা লোক দুটো ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই দুজন হকার, যারা আসলে আদনানের লোক, ইচ্ছা করে তাদের সাথে ধাক্কা খেলো। ওই মিয়া, চোখে দেখেন না আমার সব মাল ফালাইয়া দিলেন? আরে সরো তো, রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়ু মানে? আমার মালের দাম দিয়া তারপর যান। মুহূর্তের মধ্যে সেখানে একটা কৃত্রিম ঝগড়া আর জটলার সৃষ্টি হলো। আর এই সুযোগে আদনান ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে পাশের একটা অন্ধকার গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পর সেই গলির অন্য প্রান্ত থেকে একটা কালো মোটরসাইকেল কোনো শব্দ না করে বেরিয়ে এলো। আরোহীর মাথায় হেলমেট, পরনে কালো জ্যাকেট। বাইকটা তীব্র গতিতে রাতের রাজপথে মিলিয়ে গেল। এদিকে রাইসা যখন তার গাড়িতে বসেছিল তখন সে এই ঘটনার কিছুই টের পায়নি। সে শুধু জানালার বাইরে তাকিয়ে আদনানের কথাই ভাবছিল। সে জানতো না মাত্র কয়েকশো গজ দূরে তার সেই সাধারণ সহপাঠীটি এক ভয়ঙ্কর বিপদকে পাশ কাটিয়ে এক ছদ্মবেশী বাজ পাখির মতো রাতের আকাশে ডানা মেলেছে। সেই রাতের পর রাইসা চৌধুরীর পৃথিবীটা আর আগের মতো রইল না। দ্য গ্লোবাল টেবিল এর সেই ডিনার, সেই ব্ল্যাক কার্ড আর আদনানের সেই রহস্যময় হাসি, সব কিছুই তার ঘুম কেড়ে নিয়েছে। অহংকারী রাজকন্যার দুনিয়াতে এমন এক ধাঁধার আগমন ঘটেছে যার কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। কলেজের লাইব্রেরিতে বসে আছে রাইসা আর তার বান্ধবীরা, কিন্তু রাইসার মনোযোগ বইয়ের পাতায় নয়, লাইব্রেরির দরজার দিকে। কি রে, তুই আজকাল এত লাইব্রেরিতে আসিস কেন? তোর না বই দেখলেই ঘুম পেতো? না মানে সামনে তো
মিড টার্ম, তাই একটু পড়াশোনা করছি। পড়াশোনা নাকি অন্য কাউকে খোঁজা হচ্ছে? গত 3 দিনে তুই 10 বার লাইব্রেরিতে এসেছিস, আর প্রতিবারই তোর চোখ দুটো শুধু একজনকে খুঁজে বেড়ায়। কাকে খুঁজবো আমি? ফালতু কথা বলিস না তো। আমরা তোর বেস্ট ফ্রেন্ড রাইসা, আমাদের কাছে লুকাস না। আমরা জানি তুই আদনানকে খুঁজছিস। কি হয়েছে বল তো সেদিন রাতে? ছেলেটা কি তোকে জাদু টাদু করেছে নাকি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার শুধু মনে হয় ছেলেটা যা দেখায় সেটা নয়, ওর পেছনে অনেক বড় কোনো রহস্য আছে, আর আমি সেই রহস্যটা জানতে চাই। কিন্তু কিভাবে? ছেলেটা তো তোর সাথে কথাই বলে না, দেখছিস না সে রাতের পর থেকে সে তোকে কেমন এড়িয়ে চলছে। সেটা তো আমার অবাক লাগছে। অন্য ছেলেরা আমার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে, আর ও আমাকে ইচ্ছে করে ইগনোর করছে। ওর এত সাহস হয় কি করে? হয়তো এটাই ওর স্টাইল। হয়তো ও জানে ও যত ভাব দেখাবে তুই তত ওর দিকে ঝুঁকবি। আমি আমি ওর দিকে ঝুঁকবো? নেভার। আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই, ব্যাস। ঠিক তখনই আদনান লাইব্রেরিতে ঢুকলো। সে সোজা কাউন্টারের দিকে গেল, একটা বই জমা দিয়ে অন্য একটা বই নিয়ে বেরিয়ে যেতে লাগলো। সে একবারও রাইসার টেবিলের দিকে তাকালো না। রাইসা আর নিজেকে আটকাতে পারলো না। সে দ্রুত উঠে আদনানের পথ আটকালো। আদনান, জি বলুন। তুমি তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? এড়িয়ে চলছি? কই না তো, আমি তো আমার মতোই আছি। মিথ্যে কথা। সে রাতের পর থেকে তুমি আমার সাথে একটা কথাও বলনি। আমার চোখের দিকে তাকাও না পর্যন্ত। কেন? হয়তো আমি বুঝতে পেরেছি আপনার মতো হাই ক্লাস মানুষের সাথে আমার মতো সাধারণ ছেলের বেশি মেলামেশা করাটা ঠিক নয়। এতে আপনারই সম্মানহানি হতে পারে। আমার সম্মান নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর চাই। আমার মনে হয় সব প্রশ্নের উত্তর না জানাটাই ভালো, মিস রাইসা। কিছু রহস্য রহস্য হয়ে থাকলেই সুন্দর লাগে। আমি মনে করি আপনিও দর্শক হয়ে থাকুন, ঠিক ওনাদের মতো, যারা এই গল্পটা শুনে এই পর্যন্ত এসেছেন। শেষের দিকে আপনি এবং দর্শক সবাই মজা পাবেন। কিন্তু আমি এখনই সেই রহস্যের শেষ দেখতে চাই। অনেক সময় রহস্যের শেষটা খুব ভয়ঙ্কর হয়। আপনি হয়তো সেই ভয়ঙ্কর সত্যটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত নন। আসি। আদনান আর কোনো কথা না বলে রাইসাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রাইসা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আদনানের এই অবহেলা, এই রহস্যময় আচরণ তার জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু রাইসার এই পরিবর্তনটা ক্যাম্পাসের অন্য একজনের চোখে আগুন ধরিয়ে দিচ্ছিল। জাওয়াদ, সে দূর থেকে সবকিছুই দেখছিল। আদনানের প্রতি রাইসার এই প্রকাশ্য আগ্রহ সে মেনে নিতে পারছিল না। দেখলি জাওয়াদ, রাইসা তো দেখি এই ফকিরটার জন্য পাগল হয়ে গেছে, নিজে গিয়ে ওর সাথে কথা বলছে। চুপ কর। মেয়েটা এখনো বুঝে না ও কার সাথে খেলছে। আদনানকে যদি এই ক্যাম্পাস থেকে না তাড়িয়েছি তাহলে আমার নাম জাওয়াদ চৌধুরী না। কিন্তু কিভাবে? ছেলেটাকে তো দেখে নীরব মনে হলেও ওর মুখের ভাষা তো সাপের বিষের মতন। মুখের ভাষা দিয়ে আর কতদিন চলবে? এবার আমি ওকে এমন শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। যে হাত দিয়ে ও রাইসার ফোন ঠিক করেছে সেই হাতই আমি ভেঙে দেব। জাওয়াদ তার বন্ধুদের নিয়ে আদনানকে শায়েস্তা করার পরিকল্পনা করতে শুরু করলো। সে জানতো না সে আসলে এক ঘুমন্ত বাঘের লেজে খোঁচা দেওয়ার পরিকল্পনা করছে। কয়েকদিন পর সন্ধ্যায় আদনান যখন হোস্টেলের দিকে ফিরছিল তখন জাওয়াদ আর তার বন্ধুরা তার পথ আটকালো। কি রে ফিলোসোফার, আজকাল তো খুব বার বেড়েছিস বড়। আমাদের রাইসাকে নিয়ে খুব টানাটানি করছিস, তাই না? আমি কারোর সাথে টানাটানি করি না, আমি নিজের পথেই চলি। তোর পথটা আজ থেকে এখানেই শেষ। তুই যদি কাল সকালের মধ্যে এই ক্যাম্পাস ছেড়ে না যাস তাহলে তোর কি অবস্থা আমি করব তুই কল্পনাও করতে পারবি না। আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি না, ওয়ার্নিং। রাইসার দিকে যদি আরেকবার চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর দুটো চোখে আমি তুলে নেব। আপনারা কি 10 জন মিলে একজনকেই হুমকি দেবেন, নাকি মারামারিও করবেন? যা করার তাড়াতাড়ি করুন, আমার রাতের খাবারের সময় হয়ে যাচ্ছে।
ওর দেমাগ দেখ। আয় ধর তো ওকে, আজ ওর ফিলোসফি আমি বের করছি। জাওয়াদের বন্ধুরা আদনানের দিকে এগোতেই আদনান একটা দীর্ঘশ্বাস ফেলল। রিয়েলি এটা করতে চাইনি, কিন্তু তোমরা আমাকে বাধ্য করলে। পরের মুহূর্তে যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। আদনান এমন দ্রুত গতিতে, এমন নিখুঁত দক্ষতায় জাওয়াদের বন্ধুদের উপর ঝাঁপিয়ে পড়ল যে তারা কিছু বোঝার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। আদনান কোনো বক্সিং বা ক্যারাটে ব্যবহার করলো না, সে ব্যবহার করলো ইসরায়েল ক্লাব মাগার মতো মারাত্মক এক ফাইটিং স্টাইল। প্রতিটা আঘাত ছিল প্রতিপক্ষের দুর্বল জায়গা, প্রতিটা মুখ ছিল প্রতিপক্ষকে নিয়ন্ত্র করে দেওয়ার জন্য। মাত্র 1 মিনিটের মধ্যে জাওয়াদ ছাড়া বাকি সবাই মাটিতে কাতরাচ্ছে। জাওয়াদ ভয়ে বিস্ময়ে জমে গেছে। সে দেখলো আদনান ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তার সেই শান্ত চোখ দুটোতে আজ এক শীতল ভয়ঙ্কর হিংস্রতা। জাওয়াদের কলার চেপে ধরে বলে, আমি বলেছিলাম না, সব রহস্যের শেষটা খুব ভয়ঙ্কর হয়। তুমি সেই ভয়ঙ্কর রূপটাই আজ দেখলে। এখন কান খুলে শোনো, এই ঘটনাটার কথা যদি এই মাঠের বাইরে এক চুলো যায়, অথবা তুমি বা তোমার বন্ধুরা যদি আর কোনোদিনও রাইসার 100 গজের মধ্যে আসার চেষ্টা করো, তাহলে আজ শুধু তোমার বন্ধুদের হাত পা ভেঙেছি। সেদিন হয়তো। আদনান কথাটা শেষ করলো না, কিন্তু তার চোখের ভাষাটাই জাওয়াদের শরীরের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আর হ্যাঁ, কাল সকালের মধ্যে তুমি এই কলেজ থেকে টিসি নিয়ে চলে যাবে, কারণ তোমার মতো আবর্জনা আমার চোখের সামনে ঘুরঘুর করবে, এটা আমার একদমই পছন্দ না। আদনান জাওয়াদকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, তারপর নিজের পোশাকে লেগে থাকা ধুলো ঝেড়ে খুব স্বাভাবিকভাবে আবার হোস্টেলের দিকে হাঁটতে শুরু করলো, যেন সে একটু আগে 10 জন গুন্ডাকে পেটায়নি, বরং মশা মেরেছে। রায়সা, যে কিনা আদনানের সাথে কথা বলার জন্য হোস্টেলের দিকেই আসছিল, সে দূর থেকে একটা গাছের আড়াল থেকে পুরো ঘটনাটা দেখল। তার শরীর ভয়ে, উত্তেজনায় আর এক অজানা আতঙ্কে কাঁপছে। কি আদনান, একজন সাধারণ ছাত্রের পক্ষে এমন ভয়ঙ্কর মারামারি করা কি সম্ভব? সে কি কোনো গ্যাংস্টার, নাকি নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? রাজার মনে হলো সে এক অন্ধকার রহস্যময় জগতের দরজায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ফেরা হয়তো আর সম্ভব নয়। সেই রাতের পর জাওয়াদ আর তার বন্ধুদের কলেজে দেখা যায়নি। পুরো ক্যাম্পাস জুড়ে ফিসফিসানি, কিন্তু কেউই আসল ঘটনাটা জানে না। রাইসা সেদিন রাতের ঘটনাটা দেখার পর থেকে আদনানকে নিয়ে এক তীব্র ভয় আর দুর্নিবার আকর্ষণের মধ্যে দুলছে। সে আদনানকে ভয় পায়, কিন্তু তার কাছ থেকে দূরেও থাকতে পারে না। কলেজের লাইব্রেরির সবচেয়ে নির্জন কোণায় দুটো বইয়ের তাকের মাঝখানে দাঁড়িয়ে আছে আদনান আর রাইসা। রাইসাই তাকে এখানে ডেকে এনেছে। তুমি সেদিন জাওয়াদের সাথে কি করেছিলে আদনান? আদনান বইয়ের তাক থেকে একটা বই বের করতে করতে বলে, কি করেছিলাম মানে? আমি তো কিছুই করিনি। মিথ্যা কথা। আমি সেদিন সব দেখেছি। তুমি ওদেরকে। আপনি ভুল দেখছেন মিস রাইসা, হয়তো রাতের অন্ধকারে আপনার চোখের ভুল হয়েছে। আমার চোখের ভুল হয়নি, আমি দেখেছি। তুমি কিভাবে? কে তুমি আদনান? সত্যি করে বলো, তুমি কে? তুমি কি কোনো মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত? মাফিয়া? আমি? আপনার কল্পনা শক্তি তো দিন দিন বেড়েই চলেছে। একজন ফিলোসফির ছাত্রকে আপনার মাফিয়া মনে হচ্ছে? তাহলে তুমি ওভাবে মারামারি করলে কি করে? ওটা কোনো সাধারণ মারামারি ছিল না, ওটা ছিল। আমি তো আগেই বলেছি, যে বই পড়ে সে অনেক কিছুই জানে। হয়তো আমি ইউটিউব দেখে শিখেছি। ইউটিউব দেখে? তুমি আমার সাথে মজা করছো, তাই না? তুমি প্রতিবারই আমার প্রশ্নগুলো এড়িয়ে যাও কেন? কি লুকাচ্ছ তুমি আমার থেকে? আমি কিছুই লুকাচ্ছি না, বরং আপনি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। আমি আবার কি লুকাচ্ছি? এই যে আপনি আজকাল সারাক্ষণ আমার পেছনে লেগে থাকেন, আমাকে নিয়ে এত প্রশ্ন করেন, এত ভাবেন,
কারণটা কি মিস চৌধুরী? আপনি কি আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন? আদনানের এমন সরাসরি ধারালো প্রশ্ন রাইসার মুখটা লাল হয়ে গেল। সে কোনোদিনও ভাবেনি আদনান তাকে এমন একটা প্রশ্ন করতে পারে, আর আদনান প্রসঙ্গ পাল্টানোর জন্যই এই প্রশ্নটা করলো। কি কি যেটা বলছো? আমি তোমার প্রেমে পড়ব? অসম্ভব। আমি তো শুধু তোমার রহস্যটা জানতে চাই। তাই? শুধু রহস্য? আমার তো তা মনে হয় না। আদনান হঠাৎ করেই তার হাতে থাকা বইটা তাকের উপর রেখে এক পা এগিয়ে এলো। সে দুটো তাকের মাঝখানে রাইসাকে প্রায় আটকে ফেলেছে। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। আদনান তার এক হাত রাখলো রাইসার ঠিক পাশের বইয়ের তাকের উপর। কি করছো? সরো, কেউ দেখে ফেলবে। তাহলে কি আপনার ভয়টা রহস্যের জন্য নয়? ভয়টা কি আমার জন্য? আমি তোমাকে ভয় পাই না। পান। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনার অহংকারী মনটা বুঝতে পারছে সে এমন একজনের প্রেমে পড়ছে যাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার মন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই না? সাটা আদনান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা তো আমি সেদিনই ছাড়িয়েছি যেদিন প্রথম আপনার চোখে চোখ রেখেছিলাম। আপনি কি জানতে চান আমি কে? ঠিক আছে, আমি বলছি।